আলোচনা রাখবেন আজকের এই পথসভার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, তালা কলরোয়ার মানুষের নয়নের মণি, বাংলাদেশ জামাত ইসলামী তালা কলরোয়ার সম্মানিত এমপি নমিনি, মজলুম জননেতা অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, প্রান্তীয় দাদা কাকারা, আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। এর আগে একবার আসছি, আজকে আসলাম, ভবিষ্যতে ইনশাল্লাহ আসতে থাকবো। প্রিয় উপস্থিতি, একটা ধারণা তো আপনাদের থাকতেই পারে যে সামনে নির্বাচন, এই জন্য তো ঘন ঘন আসবেন, আমাদের ভোটটা পাকাই নিয়ে এরপরে আর আসবেন কিনা, এরকম কথা হতেই পারে। প্রসাদ বাবু বলছিলেন এক এমপি সাহেবের কথা, যে ক্ষমতায় যাওয়ার পর আর আমাকে চিনতে পারে না। একটু আগে একসঙ্গে চা খাচ্ছিলাম, তাই উনি বলছিলেন। আমরা তখন নিজেও একটু চিন্তিত হয়ে বললাম যে সত্যি তো, আমিও যদি জনগণ যদি আমাকে এমপি বানিয়ে ফেলে আর তারপরে আমি সম্পর্ক কতটুকু রাখতে পারবো, এই জন্য চিন্তায় পড়ে গেলাম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। এখনো নির্বাচন, এখনো অনেক বাকি, 4-5 মাস বাকি না, ফেব্রুয়ারি মাসে নির্বাচন। আপনারা আমাদের একটু ভালো করে বোঝাশোনা করেন আমরা কেমন মানুষ। তো আমিও যেমন আমার আপনার একজন কর্মীও খানিকটা ওই রকমই। আমরা একটু সরল সোজা মানুষ, আমরা অত বুদ্ধিমান লোক, বুঝলেন? যে আপনাদেরকে আমরা ভাগে ভোটটা নিয়ে এরপরে আমি আমার মতন গিয়ে ভোটবো, বিষয়টা এরকম লোক আমরা না। তো তারপরও আমাদের আসলে আমরা কি ভালো মানুষের অভিনয় করতেছি কি না, আমরাই ভালো মানুষ, এটা আমার মনে হয় আপনারা বুঝতে আছে। আপনারা এই প্রকৃতির সঙ্গে লড়াই করে এখানে চলতেছেন। তো আমার দাবি থাকবে যে আমাদের জামাতের নেতা কর্মীদের সঙ্গে একটু মেলামেশা করেন। আমরা 2 নম্বর লক্ষ্যে না, এটা একটু দেখেন যে আমরা আপনাদের কাছ থেকে আপনাদের সমর্থনটা নিয়ে মন্ত্রী এমপি হওয়া বা চেয়ারম্যান হওয়া হয়ে আমরা আমাদের আখের গোছানো তাহলে ব্যবস্থা। আমাদের দাদা সুন্দর করে বলেছেন যে এই দেশে আর টাকা পয়সা রাখতে পারেনি, বিদেশে কি করে পাচার করবে সেই চেষ্টা। তো আমাদের এত টাকা পয়সার আমাদের আকাঙ্ক্ষা নেই, কেননা আমরা একটা বিশ্বাসে চলি। আপনারাও চলেন, তারপর আমরা একটা বিশ্বাসে চলি। এইটাই দাদা বলছেন যে এটাই আমাদের শেষ জায়গা না, আমাদের আর একটা জায়গা আছে। অতএব সেই জায়গায় আমাদের ভালো থাকা দরকার। তাহলে এখানে আমাদের দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের প্রতি সহমর্মিতা, মানুষের সহযোগিতা, মানুষের ভালোবাসা, মানুষের আস্থা, এটা অর্জন করার মাধ্যমে, মানুষের সেবার মাধ্যমে আমরা আমাদের স্রষ্টার, আমরা আমাদের মালিকের আমরা সন্তুষ্টি অর্জন করতে চাই। আপনার ধর্মবিশ্বাস আপনার, আমার ধর্মবিশ্বাস আমার, এটা আপনি আমি আমরা যদি সত্যের সন্ধান করে যিনি তার চেষ্টা সাধনা করবেন তিনি সে পথ পাবেন। এই ব্যাপারে আমরা আপনাদের চালাচালি করব। আপনি এদেশের নাগরিক, আমরা এদেশের নাগরিক, নাগরিক হিসাবে বসবাস করা, নেতৃত্ব নির্বাচন করা, ভালো মানুষের দায়িত্ব দেওয়া। আমরা এটাই বুঝি যে আপনি যদি সমাজকে যদি ভালো রাখতে চান, দেশকে যদি ভালো পেতে চান, আপনার এই দেশে হানাহানি, মারামারি, কাটাকাটি, লুটতরাজ এগুলো হবে না, সন্ত্রাস, চাঁদাবাজি, ঘের দখল, মানে জমি দখল এগুলো হবে না, যদি আপনারা ভালো নেতা যদি আপনারা নির্বাচিত করতে পারেন। আমি আপনাদের কাছে দাবি করি না যে আমি তালা কদরা সবচেয়ে ভালো মানুষ, এতটা বড় স্পর্ধা আমার হৃদয়ে নেই। তবে আগামী নির্বাচনে যদি আপনারা যারা দাঁড়াবেন তার মধ্যে যদি ভালো আমাকে পান দিয়েন, আর আমার চেয়ে যদি ভালো লোক যদি বেশি ভালো লোক পেয়ে যান আপনাদের দৃষ্টিতে, তাকেই ভোট দেন। আমার বক্তব্য হলো যে ভালো লোক দিকে ভোট দেন, তাহলে সেই অন্তত আপনাদেরকে সেভ করবে, আপনাদের বিপদ আপদে আপনাদের পাশে দাঁড়াবে, আপনাদের বিভিন্ন সমস্যার সমাধানে সে আন্তরিক হবে। এইটাই হলো ফর্মুলা। এই ফর্মুলা আমরা বিশ্বাসী। আর প্রসাদ কাকা বললেন, প্রসাদ দাদা বললেন মন্ত্রী এমপি হওয়ার ক্ষেত্রে আপনি আমরা তো হিন্দু প্রার্থী খুঁজতেছিলাম। যেমন প্রসাদ দাদা যদি
এমপি ইলেকশন করতে রাজি হন, তাহলে আমি কেন্দ্রে জানাবো যে আমার এক দাদা আছেন তালাকোদারা ইলেকশন করতে চান। যদি রাজি হন, এই 5 লক্ষ লোকের মানে কষ্ট পরিশ্রম করে যদি সমর্থন যদি নিতে চান, আর যদি দেখা যায় যে জনগণের আস্থা আমার প্রসন্নতার আছে, তা আমার দল নমিনেশন দেবে, কোনো সমস্যা নেই। আমরা খুঁজতেছি যে আমরা কিছু হিন্দু ভাইদেরকে আমরা নমিনেশন দিতে চাই। আসলে পথটা খুব কঠিন, পথটা খুবই জটিল, দিন রাত একাকার হয়ে যাচ্ছে। আপনাদের এখানে যেমন আসছে, এরকম আসছে কত জায়গায় গেছি। আর মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করা, এটা আমার সম্পর্কে আমি শুনলাম যে কিছু প্রশ্ন আছে। প্রশ্ন মানে আমার সম্পর্কে অনেকে জানেন না। আমার জন্মস্থানটা হলো কলারা উপজেলার 4 কিলোমিটার পূর্ব দিকে মামুনখালী গ্রামের পাশে ফয়জুল্লাহপুর, একটা ছোট গ্রাম আমাদের। আমার বাড়ির পাশে হিন্দুরা আছেন, আমার কর্মকাররা আছেন, ঘোষেরা আছেন। আপনারা একটু খোঁজ নেবেন আমরা কেমন মানুষ, ছোটবেলা থেকে কেমন লোক, আমার আব্বা মা কেমন লোক, এটাও আপনারা খোঁজ দিতে পারবেন। দুই হলো যে আমার লেখাপড়া, আমি মাদ্রাসা লাইনে পড়ার সুযোগ পাইনি, আমি জেনারেল লাইনের লোক। আমি সর্বশেষ লেখাপড়া করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত, ফলিত গণিতে আমি মাস্টার্স কমপ্লিট করছি, সেটা হলো 1982 সালে। তো এরপরে শিক্ষকতা করছি কিছুদিন। আর এরপরে এই যে ইসলামিয়া কাউন্টি হাসপাতালটা সাতক্ষীরায় দেখেন, ওইটার নেতৃত্ব দিয়েছিলাম। ওইটা দিয়ে মোটামুটি জনগণের অনেক কাজ লাভ হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে, কারণ আমি ওখানে 5 বছর ম্যানেজিং ডিরেক্টর ছিলাম। আমার সময়ে ওই এখনো দেখবেন যে শঙ্কর বাবু নামে একজন হিন্দু ডাক্তার, সে সবসময় ওখানে বসেন, মানে প্রতিদিন রেগুলার। আর এরকম তা আমাদের আমি পরবর্তীতে সরকার পরিবর্তন হওয়ার পরে একবার ওইটার তদন্তে আসলো। তদন্তে এসে ঢাকা থেকে তদন্তে পাঠালো। তদন্তে পাঠিয়ে এসে দেখে যে এখানে ডাক্তারদের মধ্যে একটা ব্যাপক সংখ্যক হিন্দু ডাক্তার, রোগীদের মধ্যে একটা ব্যাপক সংখ্যক রোগী হিন্দু রোগী। এখন যে এসব দেখার পরে তারা রিপোর্ট করলো যে আমরা মানে তারা বুঝতে চেয়েছিল, তদন্তে আসছিল যে এটা কোনো মানে আমাদের মানে সাম্প্রদায়িক বা আমরা এই সমস্ত ব্যাপারে আমাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, সেগুলো তারা তদন্তে দেখলো যে এসব করা। তো আমার বক্তব্য এটাই যে আমরা মূলত ভাবে যে এরকম কিছু সামাজিক প্রতিষ্ঠান রাজনৈতিক নেতৃত্বে আমরা গড়ে উঠছি। তো লেখাপড়া করলেও বড় বড় চাকরির পিছনে যায়নি, আমি কোনো ইন্টারভিউ দেয়নি, চাকরির ইন্টারভিউ আমি কোনোদিন দিতে যাইনি। তার কারণ আমি ছোটবেলা থেকেই আব্বা মোটামুটি সচ্ছল ছিলেন। তো সেই কারণে আমি যে লেখাপড়া শিখে যে আমার আব্বাকে টাকা পয়সা দিতে পারছি এরকম না, মোটামুটি জীবনটা এই কাজেই ব্যয় করছি। এখন ঢাকা একটা প্রকাশনী, আধুনিক প্রকাশনী তার নাম, সেটা ট্রেজারার হিসাবে আমি দায়িত্ব পালন করি। আমি খুব বেশি আয় রোজগারের করার লোক না, তো তারপরও যেটুকু যেখানে যেমন ধরি। আইব ভাই শুনলাম ইদ্রিস আমাদের উপজেলা সেক্রেটারি বলেন যে আইব ভাই বলতেছে যে মাদ্রা একটু কিছু লোক একজনের না বোধ হয় যে একটু কিছু টাকা পয়সা দিতেন, তা আমরা একটা ছাগল কিনে দিতাম। তাহলে ঠিক আছে ইদ্রিস তুমি দাও, তা কিছু টাকা দিয়ে গেলাম। তো আজকে গিয়ে দেবেন নাকি? ও আজকে বোধহয় দেবেন। তো এরকম এটা এই জন্য এটা মনে করার কোনো কারণ নেই যে আমি এখানে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আমি পকেট থেকে ইনভেস্ট করব আর করে এইবার এমপি হয়ে তারপর এবার সেই টাকা আমি তোলার জন্য ব্যস্ত হয়ে যাবো। ধরেন 1 কোটি টাকা খরচ করে এবার 10 কোটি টাকা 100 কোটি টাকা আয় করার জন্য ব্যস্ত হয়ে যাবো, এরকম না। আর আমাদের দল এরকম দলও না। আমরা যে দল পার্টি করি সবাই মিলেই আমরা টাকা দিই। এটা আপনারা জেনে হয়তো বিশ্বাস করবেন কিনা, অন্য দল করতে গেলে মানুষ শুনি যে তারা দলের কাছ থেকে টাকা পায়, আর আমাদের দল করতে গেলে আমাদের প্রত্যেক ব্যক্তিকে টাকা দেয়া লাগে। আমাদের দলটাই আমাদের টাকা দিয়ে দল করা লাগে আমাদের। তো সেই হিসাবে আমরা এইভাবেই গড়ে উঠছি। তো আমি আবারও বলতেছি যে এখন তো নির্বাচনের বাকি, আপনারা ভোট কাকে দেবেন না দেবেন এখনই আপনারা এত চিন্তা ভাবনা করে ফাইনাল পর্যায়ে এসেন না, আমাদেরকে একটু দেখেন। বলছেন আমরা যেহেতু আসতেছি আপনাদের সামনে কথা বলতেছি, অতএব আমাদেরকে যারা বোঝার চেষ্টা করেন, শুধু আমার না, এই যে সাহেব লোক কেমন, আইব সাহেব লোক কেমন, আমাদের আরো নেতৃবৃন্দ যারা তারা কেমন লোক। আবারও বলতেছি আমরা 2 নম্বর লোক না 1 নম্বর লোক, আমরা আপনাদের ভালো মানুষ হওয়ার অভিনয় করতেছি কিনা এইসব ভালো করে বোঝেন।
আমরা চাচ্ছি যে আমরা আপনাদের একটু ঘনিষ্ঠ হতে চাচ্ছি। মূল কথা হলো এটাই। মনে আসল মূল কথা হলো আমরা চাই আপনাদের সঙ্গে ঘনিষ্ঠ হতে। আমরা এতটা সময় পাইনি, আমাদের আসার সুযোগ ছিল না। তো আমাদের 5 জন লোক এক জায়গায় বসার সুযোগ ছিল না, আমাদের গ্রেফতার করে নিয়ে যেত। এরকম বহুবার, আমি তো 5 বার গ্রেফতার হয়েছি, আর 7 কারাগারের ভাত খাইছি। এরকম বিষয়টা ওই জন্য বলছিলাম যে আমরা হয়তো এর পরও আসবো, যখনই সুযোগ পাবো তখনই ফিরে আসবো। তো আর এমনিও যারা আমাদের নেতৃবৃন্দ যারা আছে তাদের সঙ্গে আপনারা উঠা বসা করেন, চলাফেরা করেন। আমি আহামরি আপনাদের বিরাট কিছু করে দিতে পারবো না, আমি কোনো এরকম কোনো ওয়াদা দিতে পারবো না যে এই করে দেবো এই করে দেবো না, আমি এরকম ওয়াদা করার লোক না। আমার এইটুকু ওয়াদা দিতে পারি যে আল্লাহ যদি আমাকে দায়িত্ব দেন, আপনারা যদি সমর্থন দেন, তাহলে আমি মানে আমার যে সময়, শ্রম, এনার্জি, এটা মানুষের জন্য, তারা কলরার জনগণের জন্য এটা ব্যয় হবে। এটা ওই ক্ষমতা দিয়ে আমি আমার আখের গোছানো, আমার ছেলে মেয়ের ভাগ্য উন্নয়ন করা, আমার ব্যাংক ব্যালেন্স বাড়ানো, এইসব কাজে ব্যয় হবে না। এইটুকু আমি কথা আপনাদের দিতে পারি যে আপনাদের পিছনে আমার সময়, শ্রম, এনার্জি দিয়ে কি করে এই তারা কলরার 10 লক্ষ লোককে একটু শান্তিতে রাখা যায়, একটু নিরাপদে রাখা যায়, একটু শক্তির সঙ্গে রাখা যায়। এখানকার সাধারণ সমস্যা, জলবদ্ধতার সমস্যা, তারপরে রাস্তাঘাটের যে করুণ দশা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে করুণ দশা, এসব মিলে হাসপাতালের শিক্ষা মানে সেবার মান উন্নয়ন, মানে সাধারণত জনপ্রতিনিধিরা যা করেন, যেটা তাদের করা উচিত, আমি এই কাজগুলোর জন্যই আমি তো আপনাদের কারো বড় লোক বানিয়ে দিতে পারবো না। সে অবস্থা মানে রাষ্ট্র নেই, রাষ্ট্র সেজন্য কাজও করে না। এই কারণে আমার কাছে আপনারা মিথ্যা কোনো আশ্বাস নিয়ে, আর আমি সেটা দেব। আমি আবার বসে খোলামেলা কথাবার্তা বলে গেলাম আপনাদের সামনে যে আমি এটুকু পাবেন যে আমরা আপনাদের সঙ্গে আন্তরিকভাবে মেলামেশা করা, আপনাদের পাশে দাঁড়ানো। আপনারা যদি আমার ওখানে যান, আমার কাছে যান বা আমাদের অফিসে যান, সেখানে আপনাদের কথাবার্তা শোনা, জানা, বলতে আপনার সমস্যার সমাধানের জন্য আমাদের চেষ্টা মেহনত করে, যেটুকু আমাদের পারবো সেটুকু আমরা করবো। যেটুকু পারবো না সেটা বলে দেবো যে দাদা এটা পারবো না, এটা বলে দেবো। এই জন্য আবারও বলতেছি যে আমরা সরলসোজা মানুষ, আমরা কোনো বুদ্ধিমান লোক না যে একেবারে বিরাট কিছু আপনার এই ওয়াদা ওই ওয়াদা দিয়ে আপনার মুগ্ধ করে এরপর ভোটটা বাগাই নিয়ে এরপর আমি কেউ থাকে বসে থাকবো, সেরকম লোক আমি না। এই জন্য কথা আমরা পরে এখানে কথা বলি, কথা শেষ করছি। আর সর্বশেষে যেন আপনাদের সবাইকে নিয়ে চলতে পারি। তারা কলরার মুসলমান দলের বলেন, দিয়ে যেমন যে পর্যায়ে রসন ধনী হন, গরিব হন, সবাই মিলে যেন আমরা এখানে বসবাস করতে পারি। আরেকটা বিষয়, মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আপনাদের বিপদ আপদে তো প্রত্যেকেরই উপরে একটা দায়িত্ব যে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার পাশে দাঁড়ানো। আমরা সেটাই দায়িত্ব পালন করেছিলাম। এটার এই না যে আপনারা আমাদের ভোট দেবেন তাই সেই লোভে আপনাদের বাড়িঘর আমরা ভাড়া দিতে আসছি, না, এই বিষয়টা এটা মনে করার কোনো কারণ নেই। আগামী যে আপনাদের পুজো পার্বণ হয় সেখানে যদি আপনার সমস্যা মনে করেন, আমরা ইতিমধ্যে আমি শুনলাম যে আমার বললেন যে আমরা তো মন্দির কমিটির লোকেদেরকে নিয়ে বসতে চাই, তারা যদি কোনো সমস্যা অনুভব করে তাহলে আমরা কোনো হেল্প করতে পারি কিনা তাদের, এগুলো নিয়ে আমরা একটু বলতে চাই। ঠিক আছে, আমি বললাম ঠিক আছে বসো, যদি যারা মনে করে তাহলে আমরা গত বছর মন্দিরে যেই বলেছিলাম, এবার যদি দেখা যায় যে না ওইরকম কোনো সমস্যা, যেখানে সমস্যা সেখানে আমাদের লোকজন আছে, আমরা লোকজন পাঠিয়ে দেবো। আমরা এ করবো, আমরা তো মানুষের পাশেই তো দাঁড়াবো। আমাদের দলও আমাদের সেই শিক্ষাই দেয়। অতএব আমরা মানুষের মানে উপকার করে আমরা আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জন করাটা হলো আমাদের কাজ। আমরা সেই কাজে নিয়োজিত থাকবো। এই কথা বাইরে বলে কথা শেষ করছে। আপনারা সবাই আমাদের জন্য যেটুকু কল্যাণদায়ক, যেটুকু ভালো, যেটুকু মনে হয় সেটুকু আমাদের জন্য করবেন। আমরাও যেন আপনাদের কল্যাণ চাই, আপনাদের ভালো চাই, আপনাদের সবার প্রতি যেন আপনাদেরকে আপন করে নিতে পারি, সেই সহযোগিতা করবেন, সেই মেলামেশার জন্য আমরা করতে পারি, এই আহ্বান দিয়ে কথা শেষ করছি। আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের প্রধান মেহমানকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য। আপনারা এরপরে আমাদের মাদ্রা নবগঠিত কমিটির অনুরোধে অধ্যাপক আইব আলী সাহেবের সহযোগিতায় আজকে প্রধান অতিথি দুইটা ফ্যামিলিকে 2টা ছাগল উপহার দেবেন।
তার ভিতরে সাগর ব্যানার্জি, পিতা মৃত বাবু ব্যানার্জি, তিনি কিছুদিন আগেই মৃত্যুবরণ করেছেন। তিনি আমাদের সঙ্গে সব সময় আঠার মতো লেগে থাকতেন, আমাদের নির্বাচনের কাজে সহযোগিতা করতেন। সেই ফ্যামিলিকে প্রধান অতিথি এবং মাদ্রা